ভালোভাবে মায়ের দর্শন করলাম এবং পুজো দিলাম। তারা মায়ের তারাপীঠ, মহাশক্তিপীঠ, সাধনপীঠ, তন্ত্রপীঠ। রাত 9:30 বাজে, এখনো লাইন দেখুন কি পরিমাণে লাইন। এটা হচ্ছে বামদেবের সমাধি। আমরা আজকে এসেছি তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিতে। তো তারাপীঠ মায়ের মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দিতে এখানে। তো এই তারাপীঠ মায়ের মন্দিরে কিভাবে আসবেন, এসে এখানে কোথায় থাকবেন, মায়ের মন্দিরের ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করবেন, পুজো দেওয়ার কি পদ্ধতি আছে, ভোগের কুপনের মূল্য কত, ভোগ কখন খাওয়ানো হয়, মন্দির ওপেনিং টাইম এবং মন্দির বন্ধর টাইম, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশান কিন্তু আমার আজকের এই ভিডিওতে থাকবে। তো তাই ভিডিওটি দেখে নিন, তাহলে তারাপীঠ মায়ের মন্দিরে দর্শন করতে আসলে এবং তারাপীঠ পুরো ঘুরে দেখতে আপনাদের আর কোনো অসুবিধায় পড়তে হবে না। তারাপীঠে আসতে হলে শিয়ালদা কিংবা হাওড়া থেকে ট্রেনে করে নামতে হবে রামপুরহাট স্টেশনে। সেখান থেকে টোটো বা অটো করে চলে আসতে হবে তারাপীঠে। কলকাতা থেকে বেশ কিছু ট্রেন রামপুরহাট যায়, তার মধ্যে হাওড়া থেকে গণদেবতা, কুলিক এবং কবিগুরু এক্সপ্রেস, এবং শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা ও মা তারা এক্সপ্রেসে করেও রামপুরহাট যেতে পারেন। এইসব ট্রেনের ভাড়া পড়বে 170 টাকা, সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতো। রামপুরহাট স্টেশনের বাইরে পাবেন প্রচুর টোটো বা অটো। রামপুরহাট থেকে তারাপীঠের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। টোটোতে শেয়ারে আসলে আপনার পড়বে ভাড়া 30 টাকা, আর রিজার্ভ করলে ভাড়া পড়বে 150 টাকা। তবে আমরা গিয়েছিলাম নিজেদের গাড়িতে কলকাতা থেকে তারাপীঠ। সেই কলকাতা থেকে তারাপীঠ বাই রোডে যাওয়ার একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। তারাপীঠ তো আপনারা চলে আসলেন, এবার এসে এখানে থাকবেন কোথায়, খুঁজতে হবে একটি ভালো মানের হোটেল। তাহলে চলুন, আমি একদম তারাপীঠ মায়ের মন্দিরের সামনে দুটি হোটেল আপনাদের দেখাচ্ছি। দেখুন তো এই হোটেলটি আপনাদের পছন্দ হয় কিনা। সবার প্রথমে আমরা চলে এসেছি তারাপীঠ মায়ের মন্দিরের যে ভিআইপি গেট আছে তার সামনে হোটেল ইলোরাতে। তো ভিতরে ঢুকে আমরা কথা বলে দেখি রুমের ভাড়া কত এবং রুম কেমন, কি কি ব্যবস্থা আছে সবকিছুই আমরা একটু জেনে নিই। চলুন তাহলে ভেতরে। হোটেল ইলোরার রুম রেন্ট শুরু হচ্ছে 1200 থেকে শুরু। চলুন আমরা একটা রুম দেখে নিই। এবার আপনাদের নিয়ে এসেছি দোতলার একটা এসি রুমে। চলুন আমরা রুমটা একটু দেখে নিই। রুমটার ভিতরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং একটা সামনেই বড় বেড আছে। 3 জন মতো ইজিলি বেডে থাকতে পারবেন। 2টো চেয়ার, একটা টি টেবিল এবং একটা ওয়ার্ড্রপ আছে, আর একটা বড় এইচডি টিভিও রয়েছে, এবং রুমে হচ্ছে ওয়াইফাই ফ্রি আছে। ওপরের ফল সিলিংটা কিন্তু বেশ সুন্দর এবং তার ঠিক সামনেই আছে একটা মিরর। এবার চলুন আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি। ওয়াশরুমটাও যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন, মিরর, কোমোড, গিজার সবই রয়েছে। হোটেল ইলোরা আপনাদের ঘুরিয়ে নিয়ে এসেছি। এবার আপনাদের নিয়ে এসেছি অগ্নিবীণা লজে। এই লজটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের একদম সামনে অবস্থিত। চলুন অগ্নিবীণা লজের ভিতরে ঢুকে আমরা দেখি এখানে রুম ভাড়া কত এবং রুম কেমন, সমস্ত কিছুই। অগ্নিবীণা লজের রুম ভাড়া শুরু হয়েছে 650 টাকা থেকে, কিন্তু সেটা নন এসি রুম। এটা হচ্ছে একটা এসি রুম। তো এসি রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে দেখুন টাইলস বসানো আছে এবং ফ্লোরটাও যথেষ্ট পরিষ্কার। একটা টি টেবিল আছে, এখানে জলের ব্যবস্থা আছে, এখানে একটা বড় খাট আছে যেখানে 3 জন মতন শুতে পারবেন, এবং তার সামনে রয়েছে একটা আয়না, ডাস্টবিন। এবার চলুন ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটাও মোটামুটি মাঝারি সাইজের। ওয়াশরুমের ফ্লোরটাও পরিষ্কার আছে। কোমোড, বেসিন, আয়না, গিজার সবকিছুরই ব্যবস্থা রয়েছে। আমি এই লজের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ফোন করে ডিটেলস জেনে বুকিং করতে পারেন।
একটা জিনিস বলতে পারি, এই অগ্নিবীণা লজ হচ্ছে মায়ের মন্দিরের একদম পাশে। রুমের ভিতর থেকে মায়ের মন্দির এবং জীবিতকুণ্ড খুব ভালোভাবে দেখা যায়। তো আপনারা কিন্তু ইজিলি খুব সস্তায় 650 টাকার প্রাইসে আপনারা নন এসি রুমে এখানে থাকতে পারেন। এখানে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে বলে হোটেলের বেশি ডিটেলস আমি দেখাতে পারিনি। এই দুটো হোটেল নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানানো হয়েছে, সেখানে আরো ডিটেলসে সমস্ত কিছু দেখানো আছে এবং আরো অনেক রুমও দেখানো আছে। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিংক দিয়ে রাখবো। হোটেল দুটো তো আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের তারাপীঠ পৌঁছাতে পৌঁছাতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, তাই আজকে আর আমরা পুজো দেব না। কালকে আমরা মায়ের মন্দিরে যাব, দর্শন করব এবং মায়ের পুজোও দেব এবং আপনাদেরও দেখাবো মন্দিরের পুজো দেওয়ার কি ব্যবস্থা রয়েছে, ভোগ খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, সবকিছুই কিন্তু আপনাদের দেখাবো। গুড মর্নিং বন্ধুরা। তারাপীঠে আমাদের পরের দিন সকাল, কালকে আমরা এসছিলাম বিকেলের দিকে, তো আজকে আমরা মন্দিরে পুজো দিতে যাব। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আমরা যে হোটেলটাতে রয়েছি, হোটেল ইলোরা, ইভেন যে রুমটাতে রয়েছি, হোটেলটা একদম মন্দির লাগোয়া। আর রুমটাও দেখুন, এই যে আমাদের রুমের এই উইন্ডো থেকে এই যে মন্দিরের যে লাইন দিয়ে, যে জেনারেল যে লাইন আছে, এই যে এখান থেকে লাইন দেয়, লাইন দিয়ে ওই যে মন্দির। তো সকাল সকাল স্নান করে আমরা রেডি হয়ে গেছি মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তাহলে চলুন মন্দিরে গিয়ে আমরা দেখি পুজো দেওয়ার কি ব্যবস্থা রয়েছে। মায়ের মন্দিরে পুজো দিতে গেলে যে ডালা সংগ্রহ করতে হবে, তো এই মন্দিরে ঢোকার আগেই রাস্তার দুধারে এরকম প্রচুর ডালার দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ডালা কিনে নিতে পারেন পুজো দেওয়ার জন্য। এই দাদা আমাদের পুজো দেওয়াতে নিয়ে যাচ্ছে। জয় মা তারা। এই যে এটা হচ্ছে জেনারেল লাইন, যেখানে আমরা দাঁড়িয়েছি পুজো দেওয়ার জন্য। খুব বেশি ভিড় নেই আজকে, তো আমরা সাধারণ মানুষ এই জন্য জেনারেল লাইনেই দাঁড়িয়েছি। এই পাশে যেটা দেখছেন, এটা হচ্ছে ভিআইপি লাইন। মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে রাত 10টা অবধি। তো এই টাইমিং এর মধ্যে আসলেই আপনারা পুজো দিতে পারবেন। পুজো আপনারা পান্ডা ধরেও দিতে পারেন বা এমনি নর্মাল জেনারেল লাইন ধরে গিয়েও পুজো দিতে পারেন, তবে পান্ডা ধরে পুজো দিলে একটু ভালোভাবে আপনারা পুজো দিতে পারবেন। আর এখানে ভিআইপি লাইনের যেটা ব্যবস্থা আছে, সেটা 300, 400, 500, 1000 অবধিও আছে। লাইনের ভিড় বুঝে ওরা ভিআইপি লাইনের চার্জেসটা ঠিক করে। এই যে আমাদের ডালা, আমাদের এই পুরোহিত মশাই আমাদের পুজোর ব্যবস্থা করছেন। বলুন, মাকে স্মরণ করে জপ করে বলুন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো নমো তদো বিষ্ণু। তো আমরা মন্দিরে খুব ভালোভাবে মায়ের দর্শন করলাম এবং পুজো দিলাম। এই দাদা, এই পুরোহিত দাদা আমাদের খুব ভালোভাবে পুজো দিয়ে নিয়ে আসলো। তো আপনারা কেউ যদি মায়ের এখানে তারাপীঠ মায়ের মন্দিরে দর্শন করতে চান, পুজো দিতে চান, তাহলে এখানে এসে এই দাদার নাম এবং ফোন নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেব। তো দাদাকে ফোন করে নেবেন, খুব ভালোভাবে একদম সামনে থেকে মায়ের দর্শন করতে পারবেন, কোনো লাইনও দিতে হবে না, খুব নিশ্চিন্তে ভালোভাবে পুজো দিতে পারবেন এখানে এসে। এবং উনি কোনো আলাদা করে চার্জেস নেয় না, হ্যাঁ, খুব নামমাত্র আপনার খুশি মনে যেটা আপনি দেবেন সেটাই উনি গ্রহণ করে এবং খুব ভালো মানুষ। আমাদের অভিজ্ঞতাটা ভীষণ ভালো। আমাদের কোনো রকম কোনো লাইনের খুব একটা, আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছি কিন্তু কোনো রকম আমাদের পুজো দিতে কোনো সমস্যা হয়নি। এভরিথিং সমস্ত কিছু ইনি মেনটেন করে দিয়েছেন। আর মন্দিরের ভেতরেই উনি থাকেন, মানে এমন না যে বাইরে থেকে আপনাদেরকে বলে দিল ভেতরে যাবেন, ওরকম না, উনি মন্দিরের ভেতরেই থাকেন।
ভেতরেই পুজোটা দেওয়া হবে আপনাদের। মন্দিরের পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়া হয়ে গেলে আপনারা এই জীবিত কুণ্ডের সামনে সন্ধ্যা আরতি করার এই জায়গা রয়েছে, এখানে এসে মোমবাতি ধূপকাঠি আপনারা ধরাতে পারেন। তো এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা হচ্ছে জীবিত পুকুর বলে আমরা সবাই জানি। কাটা মাছ এখানে ধুতে আসার পর মাছ জ্যান্ত হয়ে উঠেছিল, তাই জন্য এই পুকুরের নাম হয়েছিল জীবিত কুণ্ড। এই সেই পুকুর, দেখে নিন। মায়ের মন্দিরে এসে কেউ যদি মনস্কামনা করেন তাহলে এখান থেকে ঢিলা কিনে নিয়ে এই জায়গায় ডোর বাঁধতে পারেন, এখান থেকে ডোর কিনে নিয়ে। মন্দিরের ভিতর আরো ছোট ছোট অনেক মন্দির আছে, যেমন এটা হচ্ছে বামদেবের মন্দির। বামদেবের মন্দিরের ঠিক পাশেই আছে বজরংবলীর মন্দির। এই বজরংবলী মন্দিরের সামনে ফুল মালা পাওয়া যায়, তো এখান থেকে আপনারা কিনে নিয়ে এই মন্দিরগুলোতেও পুজো দিতে পারেন। বিষ্ণু নারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির। এবার আপনাদের নিয়ে এসেছি শিব মন্দিরে। এই জায়গাটি হচ্ছে মায়ের পুজোর জন্য পাঠা বলি দেওয়া হয়। এবার আসি ভোগ প্রসাদ সম্পর্কে। এখানে বেলা 1টার থেকে মায়ের মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তাও সেটা আবার বিনামূল্যে। তবে মায়ের জন্য আপনারা ভোগ অন্ন দিতে পারেন। 1100 টাকা থেকে শুরু হয়। এর জন্য পুরোহিতকে আগের দিন বলে রাখাই ভালো। ভোগ প্রসাদ পুজোর পর আপনারা ফেরত পাবেন এবং যা নিজেরা খেতেও পারবেন। আবার পুরোহিতদের কাছেও 250 থেকে 300 টাকার ভোগ অন্ন পাওয়া যায়, যা আপনারা বাড়িতেও নিয়ে যেতে পারবেন। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা এরকম চলে এসেছি রোডের এখানে। তো এখানে গরম গরম এই যে চা, কিছু ব্রেকফাস্ট করব, খেয়ে আমরা এই পাশে সাইট সিন কিছু করতে, যেমন ইস্কন বীরচন্দ্রপুরে ইস্কন মন্দির আছে, তারপরে নিতাই গৌরাঙ্গের জন্মস্থান ওটা, তো ওখানে 6টা স্পট আছে, সেই স্পটগুলো সব আপনাদের ঘুরে দেখাবো। তারাপীঠ তো ঘুরতে আপনারা চলে এসছেন, এখানে মন্দিরে কিভাবে পুজো দেবেন সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে অল্প একটু ব্রেকফাস্ট কিছু করে নিন, তারপরে একটা টোটো বুক করে সোজা বেরিয়ে পড়ুন আশেপাশের কিছু সাইট সিন করতে। এই একজন টোটো দাদাকে পেয়েছি, এই দাদা সাইট সিন করিয়ে দেয়। তো এই দাদার মুখ থেকে শুনে নেব সাইট সিন কী কী স্পট করাবেন এবং কত কী প্রাইস নেবে, কজন মানুষ যেতে পারবেন, সব কিছুই। তো আপনারা সাইট সিন করাতে কোথায় নিয়ে যান? এখানে বীরচন্দ্রপুর আছে, নিতাই জন্ম স্থান, 1 চক্রধাম বীরচন্দ্রপুর। ওখানে 7টা মন্দির আছে, 7টা মন্দির, জগন্নাথ মন্দির, বাঁকারাই বাড়ি, ইস্কন, নিতাই বাড়ি, গৌরী মঠ, হাঁটুগাড়া, পঞ্চপাণ্ডব। আচ্ছা, এগুলো ঘুরতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে? এইগুলা গাড়ি ঘুরতে আমাদের ফুল গাড়ি 300 টাকা। 300 টাকা, 5 জন মতো যেতে পারবে 300 টাকা, তাই তো ফুল গাড়ি। আর যদি ধরুন 1 জন বা 2 জন কেউ গেল তাহলেও 300 টাকা। 300 টাকা, 250, 300 এরকম। আচ্ছা আচ্ছা, 250, 300 এরকম নেবে। আর হচ্ছে 5 জন মতো যেতে পারবেন। যদি 1-2 জনও হয় তাও মোটামুটি গাড়ির ওই 250, 300ই আপনাকে রেট দিতে হবে। তাহলে একটু বেশি লোক 5 জন মতো হলে আপনাদের পুষিয়ে যাবে। আর এমনি ওই এরিয়াটা ঘুরতে কতক্ষণ সময় লাগবে? আমরা যেতে আসতে 1 ঘন্টা। 1 ঘন্টা। আর ঘুরতে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। 1-1.5 ঘন্টা, ওই মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তা ঠিক আছে দাদা, আপনার নাম এবং ফোন নাম্বারটা বলে দিন। আমার নাম সুধাময় মণ্ডল, ফোন নম্বর আছে 8942876121। তবে একটা জিনিস যেটা এখানে দেখলাম, যে তারাপীঠে কিন্তু হোটেল পাওয়ার কোনো অসুবিধাই নেই। এখানে সব হোটেল রয়েছে,
প্রতিটা অলি গলিতে প্রচুর হোটেল রয়েছে, মানে এখানে আসলে কেউ যদি হোটেল বুক নাও করে আসো তবু এখানে এসে প্রচুর হোটেল পেয়ে যাবে। আমরা সাইট সিনিং এর জন্য বেরিয়ে পড়েছি বীরচন্দ্রপুরের দিকে। তো ওখানে যে 6টা-7টা যে স্পট আছে সেই স্পটগুলো সবই আপনাদের ঘুরিয়ে দেখাবো। তারাপীঠ থেকে বীরচন্দ্রপুরের টোটাল ডিস্টেন্স হচ্ছে 8 থেকে 9 কিলোমিটার। এই যেতে টোটাল সময় লাগবে 10 থেকে 12 মিনিট মতো। শ্রী শ্রী নিত্যানন্দের জন্মস্থানে আমরা ঢুকে গেছি। এইটা হচ্ছে বীরহামপুরে ঢোকার মেন গেট। বীরচন্দ্রপুরের এই যে ইস্কন মন্দিরে ঢোকার মেন গেট, এটা ইস্কনের মেন মন্দির। এই মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ। বীরচন্দ্রপুরের এই ইস্কন মন্দিরে থাকা খাওয়া সব রকমেরই ব্যবস্থা রয়েছে। নর্মাল ভোগ, রাজভোগ সবকিছুই আছে। ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি ডিটেলসে দেখাতে পারলাম না। তো ইস্কন মন্দিরের একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। এবং এখানে কিন্তু আমরা নিজেরাও লাঞ্চ করেছিলাম দুপুরের। লাঞ্চটাও ভীষণ ভালো ছিল। আমরা এবার চলে এসেছি নিতাই গৌরাঙ্গের বাড়ির কাছে। এটা হচ্ছে নিতাই বাড়ি ঢোকার মেন গেট। ভিতরে যেহেতু ক্যামেরা করা অ্যালাউ নেই তাই জন্য আমরা ভিতরে দেখাতে পারলাম না আপনাদের, বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাড়ি ঢোকার মেন গেট, আর ওই দূরে দেখা যাচ্ছে নিতাই গৌরাঙ্গের মেন বাড়ি। তারাপীঠে এসে আমি একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে মাটির হাঁড়িতে এখানে চা করা হয়। সে মাটির হাঁড়িতে চায়ের টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা। আমরা মাটির ভাঁড়ে তো চা খেয়েছি, কিন্তু মাটির হাঁড়ির চা, তাও আবার খেজুরের গুড় দিয়ে। তো বীরচন্দ্রপুরে এসে এখানে আমি টেস্ট করে দেখবো চাটা কেমন হয় খেতে। এই যে আমরা এখন খাচ্ছি ঘোষবাড়ির খেজুর গুড়ের চা, গৌরীয় মঠের ঠিক সামনে খেজুর গুড়ের চাই ফার্স্ট টাইম আমি খাচ্ছি। খেজুরের গুড়ের খুব সুন্দর একটা স্মেল আছে। তো এখানে আসলে কিন্তু আপনারা অবশ্যই এই খেজুর গুড়ের স্পেশাল চা কিন্তু টেস্ট করে দেখবেন, খুব ভালো লাগবে। গৌরীয় মঠের ভিতরে আমরা ঢুকে গেছি। এখানেও ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে, তাই আমরা গ্রাউন্ডে দাঁড়িয়ে গৌরীয় মঠটা পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানেও ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে। কুপন কাটতে হয়, পার হেড 70 টাকা কুপন। মঠের পাশ দিয়েই যে গলিটা রয়েছে সেই গলি দিয়ে সোজা হেঁটে গেলে এখানে হচ্ছে পঞ্চপাণ্ডব মন্দির আর জগন্নাথ মন্দির পড়বে। তা চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি মন্দির দুটি। এই যে এটা হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির দেখার পর মাঠের মাঝখান দিয়ে ওই একই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে পঞ্চপাণ্ডবের মন্দির। তো এই মন্দিরের ভিতরেও ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি বাইরে থেকে আপনাদের মন্দিরটা দেখালাম। সবশেষে আমি আপনাদের নিয়ে এসেছি জানুকুণ্ডে। এই জানুকুণ্ডের জলের তলায় ঠাকুরের মূর্তি বিরাজমান রয়েছে। বীরচন্দ্রপুরের সাইট সিনিং এর জন্য আমি একটি আলাদা ভিডিও বানাতে চলেছি, কারণ এখানে পুরো ডিটেলস দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে।
সাইট সিনিং আমাদের করা হয়ে গেছে। এবার আমরা রিটার্ন ব্যাক করব আবার তারাপীঠের দিকে। বীরচন্দ্রপুরে ইস্কন মন্দিরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, কিন্তু আপনারা যদি বীরচন্দ্রপুরে লাঞ্চ করে না থাকেন তাহলে তারাপীঠে ফিরে তারাপীঠ বাজারের এরকম দুপাশে প্রচুর খাবারের হোটেল রয়েছে, যেখানে আপনারা ভেজ ননভেজ সব রকমের খাবার পেয়ে যাবেন অ্যাভেলেবেল, এবং সেটাও রিজনেবল প্রাইসের মধ্যে এবং খুব ভালো মানের হোটেলে। লাঞ্চ করা হয়ে গেলে এবার চলুন তারাপীঠ মহাশ্মশান থেকে আমরা একটু ঘুরে আসি। এটা হলো বামাখ্যাপার সমাধি মন্দির। এখানেই বামাখ্যাপা বসে ধ্যান করতেন। আচ্ছা বাবা, এই মহাশ্মশানের কিছু দুই এক কথা ইতিহাস আমাদের অডিয়েন্সদের জন্য একটু বলুন। এটা হচ্ছে বামদেবের সমাধি। আচ্ছা, এটা বামদেবের এটা সমাধি। যে আমাদের যে দুর্গা মার 51 খণ্ডের কোনো অঙ্গ এখানে নাই। হ্যাঁ, এটা হচ্ছে চিন্ময়ী তারা। আচ্ছা, ওই আসনটা হচ্ছে বৈশিষ্ট্য মুনি আসন। কোনটা? এটা? ওইটা। এইটা। বামদেব দীর্ঘদিন ওই আসনে তপস্যা করিয়ে আচ্ছা, ওই আসন। এই যে চিন্ময়ী তারা। আচ্ছা, এটা কিন্তু আমাদের যে বলছে দুর্গার 51 খণ্ড, হ্যাঁ, সেই খণ্ডের কোনো অংশ নয়। আচ্ছা, তারপরে মায়ের মূর্তি এখানে ছিল। আচ্ছা, বারংবার বানে ভেঙে যায়। আচ্ছা, তারপরে ওখানে যেই প্রতিষ্ঠাতা করেছে। আচ্ছা, কিন্তু আদি মন্দির হচ্ছে এইটা। আদি মন্দির এইটা। এই যে দেখুন, এই যে সামনে এটা হচ্ছে আদি মন্দির। আচ্ছা, আগে তারাপীঠ মহাশ্মশানে দিনের বেলা আসতেই মানুষ ভয় পেতেন, আর রাত্রিবেলার কথা তো ভাবাই যেত না। এখন রাতের বেলাও মানুষ এই তারাপীঠ মহাশ্মশানে ঘুরতে আসেন, কারণ চারিদিকে আলো সজ্জায় সজ্জিত হয়ে থাকে তারাপীঠ মহাশ্মশান। সবকিছুই তো প্রায় ঘোরাঘুরি করে আমরা দেখে নিলাম। এবার একটুখানি কিছু স্ন্যাক্স খেয়ে নিই, প্রচন্ড খিদেও পেয়ে গেছে এত ঘোরাঘুরি করতে করতে। তো তারাপীঠ মহাশ্মশানের সামনেই মার্কেট গলি রয়েছে, তো ওখানে গিয়ে দেখি আমরা কি পাওয়া যায়, ফুড স্টল কি কি আছে এবং কি কি কেনাকাটি করার দোকান আছে, সবকিছুই আপনাদের দেখাবো। চলুন তাহলে তারাপীঠ মার্কেটে। তো মার্কেটে ঘুরতে ঘুরতে সবার প্রথমে চোখে পড়লো এই মিষ্টির দোকানের দিকে। মিষ্টির দোকানে দেখছি সামনেই রয়েছে বড় বড় ল্যাংচার গামলা। এক এক পিস ল্যাংচা হচ্ছে 70 টাকা। একটা ল্যাংচা তো গোটা একজন কেউই খেতে পারবে না। মার্কেটে এরকম ছোট ছোট অনেক দোকান রয়েছে, যেখানে হচ্ছে মায়ের মূর্তি এবং ছবি, খুব সুন্দর সুন্দর ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে কাঁসা পিতলের। তো আপনারা এখান থেকে কিছু কেনাকাটি করে নিতে পারেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সামনের দিকে হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা গরম গরম চায়ের দোকান, যেখানে মাটির হাঁড়িতে চা তৈরি হচ্ছে। তো এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি এই তারাপীঠের একটা স্পেশাল যেটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে সব হচ্ছে চা করা হয়, দুধ চা মাটির ভাঁড়ে এরকম। এই যে
গরম গরম চা। মাটির ভাঁড়ের চায়ের কিন্তু টেস্টটাই অন্য। এই মার্কেটে একটা চপের দোকান, আমরা চপ খেয়ে চপ মুড়ি খাচ্ছি আমরা। লঙ্কার চপগুলো ঝাল হয়। ভালো। সন্ধেবেলা গরম গরম চপ, তার সাথে মুড়ি আর হচ্ছে ছোলা সিদ্ধ। এই যে বড় বড় কাশ্মীরি লঙ্কা চপ এখন খাবো আমরা। ওই যে কাকু ভেজে দিয়েছে, তো খেয়ে দেখি চপগুলো কিরকম টেস্ট, ঝাল নাকি ঝাল না, রিভিউ দেবো তোমাদের। পুরো একদম গরম, সবে নামালো। ধুয়ো উঠছে, এই দেখো পুরো ধুয়ো উঠছে, ধুয়ো। ভালোই লাগছে। এখন অবধি তো ঝাল লাগছে না, তবে গোড়ার দিকে গেলে ঝাল লাগে কিনা জানি না। কাকু তো বললেই লঙ্কাগুলো ঝাল না, একটা ক্যাপসিকামের মতো খেতে। এই শীতের সন্ধেবেলা গরম গরম চপ, ও অমৃত অমৃত। অর্কবাবু মার্কেট থেকে কিনেছেন একটা ডুগডুগি বাজা। ওরে বাস, একটা ছোট ডুগডুগি বাজে কিনেছে। এবার সেই এই ডুগডুগি বাজাতে বাজাতে হোটেলে যাচ্ছে। আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে ডুগডুগিটা? হ্যাঁ। সন্ধেবেলা রুমে ঢুকে একটু রেস্ট নেওয়ার পর তারপরে আমরা বেরিয়ে পড়েছি রাত্রিবেলা ডিনার করার জন্য। তো তারাপীঠ মার্কেটে আমরা চলে এসেছি বাজারে। তো এখানে প্রচুর খাবারের ফুড স্টল রয়েছে, যে যার মতন যা পছন্দ তাই আপনারা খেতে পারেন। ভেজ নন ভেজ সব রকমের খাবারই এখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা আজকে তারাপীঠ থেকে কোনো দোকানের কেনা খাবার খাবো না, আমরা তারাপীঠে ঠিক করেছি আজকে রান্না করিয়ে খাবো। দীঘাপুরীতে যেমন রান্না করিয়ে খাওয়ার ব্যবস্থা আছে, সেরকম তারাপীঠেও আছে। তো আমাদের আজকে ইচ্ছে হচ্ছে তারাপীঠে রান্না করিয়ে খাওয়ার। তো তাহলে চলুন দেখি আমরা কোন দোকান থেকে রান্না করিয়ে খাই। রান্না করানোর জন্য যা যা সামগ্রী লাগে এই মুদি দোকানগুলো থেকে আপনারা কিনে নিতে পারেন, এবং খাবারের প্লেট, কন্টেনার সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। প্রচুর ভিড় আছে কিন্তু দোকানটায় দেখতে পাচ্ছি। আমরা এই দোকানটার থেকে চিকেন কষা, রুটি এবং ভাত বানিয়ে নিচ্ছি। পার্সেল করে নিয়ে নিয়েছি। তো রুমে গিয়ে হোটেলে বসে বেশ জমিয়ে রাতে ডিনারটা সারবো। পরের দিন সকালে তারাপীঠ থেকে একটা টোটো বুক করে বেরিয়ে পড়ুন আটলা বামাখ্যাপা জন্মভিটের বাড়ি দেখার জন্য। আটলা গ্রাম জুড়েই বাবার জন্মস্থান মানা হয়। 1837 সালে শিবরাত্রির রাতে এই মাটিতেই জন্মেছিলেন তিনি। কিন্তু জন্মভিটে নিয়ে এখনো রয়েছে নানান তর্ক বিতর্ক। তারাপীঠ প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল বামদেবের। আটলায় বাবায় ব্যবহৃত নানান সামগ্রী রয়েছে এখনো, যা ঘুরে দেখতে 1 থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। আটলা বামাখ্যাপার জন্মভিটে আপনাদের দেখা হয়ে গেলে সেই একই টোটোতে সোজা চলে যেতে পারেন রামপুরহাট স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে কলকাতায় চলে আসবেন। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তারাপীঠ ভ্রমণের সমস্ত কিছু ডিটেলস আমি তুলে ধরেছি।
তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে উৎসাহ দেবেন, যাতে আগামী দিনে আরো নতুন নতুন ভ্রমণের জায়গার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।